করোনায় একদিনে ১.৫ শতাধিক মৃত্যু। কোভিড যুদ্ধের হাতিয়ার মাত্র ২৭,০০০ অক্সিজেন সিলিন্ডার। সংকটেও নেই বাড়ানোর উদ্যোগ। টিকার মজুদে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ। বর্ষা এলেই তলিয়ে যায় কক্সবাজারের নিম্নাঞ্চল। বালুক্ষয়ে ধ্বংস হয় কুয়াকাটা সৈকত। স্থায়ী সমাধানের দাবি। বাগেরহাটে টানা বৃষ্টিতে প্লাবিত উপকূলীয় এলাকা। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো র্যাব হেডকোয়ার্টারে। গুলশানের বাসায় অভিযানে মাদক ও ক্যাসিনো সামগ্রী জব্দ। বকেয়া আদায়ে নিলামে তোলা হচ্ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে পড়ে থাকা ১২টি উড়োজাহাজ। এখতিয়ার নেই দাবি মালিকদের। আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এবং কঠোর বিধিনিষেধের মধ্যেও পদ্মার ইলিশ কিনতে মাওয়া মৎস্য আড়তে ক্রেতার ভিড়। সরবরাহ থাকলেও চাহিদা বাড়ার সুযোগে দাম চড়া। কেজিতে বিক্রি হচ্ছে ১৩০০ টাকা পর্যন্ত। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফারিহা মারিয়াম। করোনায় বিপর্যস্ত পুরো দেশ। মৃত্যু ও সংক্রমণ থেকে রেহাই পাচ্ছে না কোনো জেলায়। ময়মনসিংহে আজ ১৮ ও বগুড়ায় ১৯ জন সহ বিভিন্ন জেলায় ১৬৮ জন মারা গেছেন। সিলেটে মারা গেছেন ১৭ জন। চট্টগ্রামে গতকালের চেয়ে ১,০০০-এর বেশি রেকর্ড ২৪৬৬ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ১৮ জন এবং রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে রাজশাহীর ৬, নাটোর ও নওগাঁর ৩ এবং সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে মারা গেছেন ১ জন। শনাক্তের হার ২২.৮৭%। এদিকে নতুন করে করোনার দাপট বেড়েছে চট্টগ্রামে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৯ জন। বেড়েছে আক্রান্ত ও শনাক্তের হার। শহরনগর থেকে গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়েছে মহামারী এই ভাইরাস। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সীমাবদ্ধ চিকিৎসা সেবা নিয়ে হয়রান অবস্থা নার্স ও চিকিৎসকদের। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, রাজশাহীর করোনা পরিস্থিতি খানিকটা গতি পাল্টেছে। আমরা যেমনটা আসলে গত ২ সপ্তাহ থেকে দেখছিলাম যে করোনা পরিস্থিতি খানিকটা নিম্নমুখী হচ্ছিল, সেটি কিন্তু আবারও গত ২ দিনের ফলাফল যদি আপনাকে বলি, কখনো ২৮% শনাক্তের হার, আবার কখনো 22%, ঠিক এর মধ্যেই কিন্তু ওঠানামা করছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গেল ২৪ ঘন্টায় তাদের যেই ফলাফল দিচ্ছে যে করোনা এবং করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ১৩ জন মারা গেছে গেল ২৪ ঘন্টায়। এবং এর মধ্যে কিন্তু যারা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এবং এর মধ্যে করোনা আক্রান্ত হয়েও মারা গেছেন, এদের যেটি হচ্ছে যে প্রায় যারা মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে তাদের সংখ্যাটি কম, এবং এর পাশাপাশি কিন্তু উপসর্গ নিয়েও মারা গেছেন। এবং হাসপাতালে প্রায় ভর্তি হয়েছেন ৬৫ জন নতুন করোনা এবং উপসর্গ নিয়ে যারা এসেছেন তারা। এবং এদের অধিকাংশই কিন্তু গ্রাম থেকে এসেছেন, এবং গ্রামের রোগীরা কিন্তু এখনও পর্যন্ত আক্রান্ত হচ্ছেন বেশি, এবং আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তিও হচ্ছেন বেশি। যেহেতু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার সংকট নেই, ৫১৩টি শয্যা রয়েছে, তার বিপরীতে আজকে সর্বশেষ তথ্য অনুযায়ী ৪২৫ জন ভর্তি হয়েছেন। তারপরও আমরা দেখছি বিভিন্ন জেলা থেকে কিন্তু করোনার উপসর্গ এবং করোনার আক্রান্ত হয়েও কিন্তু অনেকে আসছেন, যাদের অনেকের ভ্যাকসিন নেওয়া আছে, আবার অনেকেই কিন্তু এর আগেও আক্রান্ত হয়েছিলেন, এমনটা খবর আমাদেরকে কিন্তু হাসপাতালের জরুরি বিভাগ থেকে দেওয়া হয়েছে। এবং আপনি জানেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2টি PCR ল্যাব রয়েছে, যেখানে কিনা গেল ২৪ ঘন্টায় ৫৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১২৪টি নমুনায় কিন্তু করোনা পজিটিভ পাওয়া গেছে, যেটি শতাংশ প্রায় ২২.৮৭, যেটি গতকালকের থেকে খানিকটা কম। তারপরে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে হাসপাতালে আসলে এই রোগীর যে চাপ সেটি কিন্তু বাড়ছে। তো এই ক্ষেত্রে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যেটি বলছে যে করোনার যে টিকা দেওয়া হচ্ছে সেটি যদি আসলে ঠিকঠাক মতো দিতে পারেন সেটি আরও কমে আসবে, এবং এই কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 3টি টিকা কেন্দ্র ছিল সেটিকে বাড়িয়ে পাশের একটি কলেজে 6টি টিকা কেন্দ্রে টিকা দেওয়া হবে আগামীকাল থেকে, তাতে করে খানিকটা কমে আসবে এই সংক্রমণ বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। ৩০% বেশি সংক্রমণের হার মাথায় নিয়ে সারা দেশে মাত্র ২৭,০০০ অক্সিজেন সিলিন্ডার দিয়েই চলছে কোভিড মোকাবেলা।
এই করোনাকালে কয়েক দফা অক্সিজেন সংকটে পড়লেও চোখে পড়েনি সিলিন্ডার বাড়ানোর সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগ। তরল অক্সিজেনের পাশাপাশি সিলিন্ডারের সংখ্যা বাড়াতে সরকারি সহায়তা চাইছেন আমদানিকারকরা, আর সিলিন্ডারের মজুদ বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। রাশেদ লিমনের রিপোর্ট। এই করোনাকালে এসে অক্সিজেনের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। অনেকটাই আমদানি নির্ভর হওয়ায় দেশজুড়ে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এখনও বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে ভারত থেকে আবারও অক্সিজেন আমদানিতে গতি আসলেও ভাবিয়ে তুলছে অক্সিজেনের সিলিন্ডার সংখ্যা। সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের সিলিন্ডারের সংখ্যা ২৭,১৭০টি। ঘাটতি সেন্ট্রাল অক্সিজেন লাইনেও। এখন আমার 10,000 লিটার লিকুইড অক্সিজেন আমার খরচ হচ্ছে ইন অ্যাভারেজ। সিলিন্ডার ছাড়া এটা, আর সিলিন্ডার আমরা 200-র মতো আমাদের টার্নওভার হয় প্রতিদিন। আমার পেশেন্ট বৃদ্ধির সাথে সাথেই বেটার কেয়ার দিতে পারি এবং পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেগুলোর প্রস্তুতি চলছে এবং আমরা সেভাবে আগাচ্ছি। নিজস্ব উৎপাদন সক্ষমতা থাকলেও অক্সিজেনের চাহিদা মেটাতে অনেকটাই আমদানির উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, যার খেসারত দিতে হয়েছে এই করোনাকালে। তাই তো সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের উৎপাদনের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সিলিন্ডারের সংখ্যাও বাড়ানো উচিত, আর সেক্ষেত্রে সরকারি সহযোগিতা চাইছেন উৎপাদন ও আমদানিকারকরা। আমি যদি তাকে সিলিন্ডার দিয়ে সাপোর্ট দিতে চাই তাহলে আমার জন্য তো অনেক কষ্টকর ব্যাপার। গভর্নমেন্টের উচিত বেশ কিছু সিলিন্ডার স্টক করে আরও কিছু বড় সিলিন্ডার কিছু কেনা উচিত, যেটা ম্যানিফোল্ডের জন্য, শুধু ছোট সিলিন্ডার না। এর মধ্যে আরও কিছু অক্সিজেন সিলিন্ডার ক্রয় প্রক্রিয়াধীন জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা 236টি অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে যাচ্ছি এবং অক্সিজেন সিলিন্ডার কিনতে যাচ্ছি 7,060টি। প্রথমবারের মতো মেডিগ্রেড অক্সিজেন জেনারেটর আনছি। এটিও আপনারা পেয়ে যাবেন আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম নাগাদ। সারা দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের লাইনের সংখ্যা 107টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চীন থেকে সিনোফার্মের আরও 30 লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 3টি বিশেষ ফ্লাইটে গতরাতে বিমানবন্দরে এই টিকা আসে। এ নিয়ে চীন থেকে মোট 81 লাখ ডোজ টিকা এলো বাংলাদেশে। পর্যায়ক্রমে এগুলোকে তৃণমূলে দেওয়া হবে বলে জানান ভ্যাকসিন ডেভেলপমেন্ট কমিটির সদস্য ডক্টর শামসুল হক। বৃহস্পতিবার রাত 10টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চীন থেকে ঢাকায় পৌঁছায় 10 লাখ ডোজ সিনোফার্মের টিকা। এরপর রাত 1টা ও রাত 3টায় আসে আরও 20 লাখ ডোজ। 30 লাখ ডোজ টিকা ফ্রিজ আপ কার্গোতে করে নিয়ে যাওয়া হয় টঙ্গীর চেরাগালিতে বেক্সিমকো ফার্মার স্টোরেজে। 11 লাখ ডোজ উপহার সহ এ নিয়ে 81 লাখ চীনা টিকা এখন বাংলাদেশের হাতে। চীনের সঙ্গে চুক্তির 3 কোটি ডোজের বাকি চালানো পর্যায়ক্রমে চলে আসবে বলে জানান ভ্যাকসিন ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব। বিভিন্ন পর্যায়ে যেমন আমরা আগে পেয়েছিলাম 1 কোটি 2 লক্ষ এর থেকে, অ্যাস্ট্রাজেনেকার থেকে, তারপরে ফাইজার থেকে 1,06,000, মডার্না পেলাম প্রায় 45 লক্ষ, তারপরে চীন থেকে পেলাম 51 লক্ষ এর আগে, আজকে আসলো 30, তার মানে প্রায় 81 লক্ষ হয়ে গেল। কোভিড টিকা প্রয়োগের ক্ষেত্রে দ্বিতীয় ডোজ পেতে আর সমস্যা হবে না জানিয়ে ইপিআই এর ম্যানেজার জানান বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের যারা 55 ঊর্ধ্ব যে ব্যক্তিরা আছেন তারা অবশ্যই, তাদেরকে আমরা 11টা অথবা 12টা পর্যন্ত তাদেরকে প্রাধান্য দিয়ে ভ্যাকসিন দিতে বলেছি এবং নারীদেরকে আমরা প্রাধান্য দিয়ে দিতে বলেছি। 3 তারিখে চালানটি আসবে, সেখানে কিন্তু আমাদের অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজের আর কোনো অভাব থাকবে না। 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে। এরই মধ্যে টিকা সংরক্ষণের জন্য সারা দেশে উপজেলা পর্যায়ে 698টি স্টোরেজ প্রস্তুত রাখা হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, মাস্টার প্ল্যানকে পাশ কাটিয়ে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের সুযোগ নেই বলছে নগর উন্নয়নের 2 অভিভাবক সংস্থা। বাণিজ্যিক স্থাপনায় ধ্বংস হবে পরিবেশ। প্রতি বছরই বর্ষা মৌসুম আসলেই প্লাবিত হয় কক্সবাজারের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ মানুষ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতেও দুর্ভোগে চরমে ওঠে এলাকাবাসীর। পানি নেমে গেলেও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।
সেই খবর জানাতে মুক্তারকুল এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হয়েছে, ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা ঘর থেকে বের হয়ে গিয়েছিল পানির কারণে, তারা ধীরে ধীরে ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে। এখন মানুষগুলো আসলে ঘর বাড়িতে ফিরে যে দুর্ভোগে রয়েছেন সেই দুর্ভোগের চিত্র একটু দেখাতে যাচ্ছি। এখন মানুষজনগুলো ঘরে ফিরেছে এবং ঘরে ফেরার সাথে সাথে তারা অনেকে নানা ধরনের সমস্যাই রয়েছে, যার কারণে তারা এখনো ঘরে ঢুকতে পারছে না। যে পানির নানা ধরনের যে অনেক ঘর ভেঙে গিয়েছে, তারা এখন আর ঘর পাচ্ছে না, সেই জন্য খোলা আকাশের নিচে তারা আছে। তবে কিছুক্ষণ পর এখানে আসলে পরিস্থিতি, আমরা সকাল থেকে যে অবস্থা দেখতে পেয়েছি যে পানি যেখানে হাঁটু পরিমাণ পানি ছিল সেই এলাকা থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে গত 5 দিন যে বৃষ্টি হয়েছে তার মধ্যে আজকে সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত 5 দিন আগে যেমন বৃষ্টিপাত ছিল 141 মিলিমিটার, আজকে সেই বৃষ্টিপাত হয়েছে মাত্র সকাল 9টা পর্যন্ত 67 মিলিমিটার। তবে মানুষজন এখনো ঘরে উঠতে পারেনি, সবাই এখন রাস্তায় অবস্থান করছে। তবে এই মানুষগুলো এখনো খাদ্য সহায়তা কিংবা নানা ধরনের যে তাদের সামগ্রীগুলোর এখন সংকট রয়েছে। কিছুক্ষণের মধ্যে এই এলাকাতে প্রশাসনের লোকজন আসবেন এবং জনপ্রতিনিধিও থাকবেন, সবাই মিলে এই মানুষগুলোকে সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে আমরা জানতে পেরেছি জনপ্রতিনিধিদের মাধ্যমে। এই যে বাঁকখালী নদীর এখন পানি অনেকটাই কমে গিয়েছে এবং পানিগুলো ধীরে ধীরে নামতে শুরু করেছে, যার কারণে মানুষের দুর্ভোগও ধীরে ধীরে বাড়ছে। আরেকটি বিষয়, যে পানি যেহেতু নেমে গিয়েছে সেহেতু এখানে আমরা দেখতে পেয়েছি রাস্তাঘাটে যে ধ্বংসযজ্ঞ সেটি ফুটে উঠছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলেছে, তারা বেশিরভাগ বলছে চিংড়িঘের এবং যারা পুকুর ছিল সবগুলো মাছ তারা ভেসে গিয়েছে, যার কারণে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে মানুষজন আসলে আমরা সবার সাথে কথা বলতে পারিনি, কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যে বিষয়গুলো বলছে প্রতি বছরই তারা বন্যার পানিতে কবলিত হচ্ছে, তাই তারা একটি স্থায়ী বাঁধ নির্মাণ এবং যাতে বাঁকখালী নদী যাতে ড্রেজিং করা হয় সেটির দাবি তুলেছেন। তারা ত্রাণ এবং যে খাদ্য সহায়তা সেটি তারা চান না, তারা সবার আগে একটি টেকসই এবং উঁচু একটি বেড়িবাঁধ চান বলে বারবার বলছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। মুক্তারকুল এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। টানা বর্ষণে আজও চট্টগ্রাম নগরীর গরিবুল্লাহ শাহ এলাকায় পাহাড় ধস হয়েছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, ফারিয়া, সকাল 9টার দিকে আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন সেটি ধসে পড়ে এবং এখানকার যে প্রত্যক্ষদর্শী অর্থাৎ পাশে যে ঘরটাতে বসবাস করেন তিনি বলছেন যে দরজা খুলে তিনি দেখতে পাচ্ছেন যে বিকট শব্দে পাহাড়ের একাংশ ধসে পড়ছে এবং যদিও এখানে কেউ হতাহতের ঘটনা ঘটেনি, তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানে লোকজন ছুটে এসেছেন এবং এসেছেন সোসাইটির লোকজনও। তারা বলছেন যে আসলে যদিও বড় ঘটনা নয়, কিন্তু পাহাড়ে যেভাবে ধসে পড়েছে, বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে বালির পাহাড় এবং এ কারণে কিন্তু এটা ধসে পড়ে দেয়াল থাকাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আর আপনাকে জানাতে চাই, পাহাড়ে কিন্তু যে বিভিন্ন ধরনের গাছপালা আছে সেই গাছটা কিন্তু আছড়ে গিয়ে পাশে যে টিন ঘর আছে সেখানে পড়েছে এবং এখানকার সোসাইটির লোকজন কিন্তু নিরাপত্তার সাথে সেই গাছটার অংশটুকু কেটে ফেলেছে। তবে এই গাছ থাকাতে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন এবং এক্ষেত্রে তারা অভিযোগ করছেন আসলে টানা বর্ষা হলে কিন্তু চট্টগ্রামে এই ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এই জন্য আসলে মূলত দায়। আপনি দেখছেন যে পাহাড়টা আছে সেই পাহাড়ের ওপাশে কিন্তু আরেকটা পাহাড় আছে এবং একটি প্রভাবশালী মহল কিন্তু এই পাহাড় কাটছে এবং যার কারণে আসলে এই যে প্রতিক্রিয়াটা এসে এই পাহাড়ে পড়ছে এবং এই ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং এই ক্ষেত্রে সোসাইটির পক্ষ থেকে বলছেন যে তারা বিভিন্নভাবে কিন্তু এই পাহাড়ের মালিক যারা আছেন তাদেরকে বলছেন যে এখানে যে নিরাপত্তা যে দেয়ালটি আছে সেই দেয়ালটি যেন আরো উঁচু করা হয়, তাহলে এখানকার যেই আবাসিক এলাকাটা আছে সেই এলাকাটাকে হয়তো রক্ষা করা সম্ভব হবে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে এখান থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম নগরীর গরিবুল্লাহ শাহ এলাকায় পাহাড় ধসের ঘটনার সবশেষ জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফেরদৌস লিপি।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে অবিরাম বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, গত ৩ দিন ধরে পানিবন্দী অবস্থায় দিন কাটছে উত্তর তাফালবাড়ি মৌরাশি এলাকার ৯৬টি পরিবারের। এমনকি গবাদি পশু রাখারও কোনো জায়গা নেই। রয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এছাড়া বৃষ্টির পানিতে ভেসে গেছে চিংড়ি ঘের ও পুকুরের মাছ, তলিয়ে গেছে ফসলি জমি। বৃষ্টির কারণে সব তলায় গেছে এবং পুকুরে মাছ ছিল, মাছ নাই। তারপরে শাকসবজি ছিল, সব নষ্ট হয়ে গেছে এবং বীজতলা সব নষ্ট হয়ে গেছে। বর্ষার কারণে আমাদের ঘরবাড়ি সবই ভিজে গেছে। তারপর আমরা খাটের উপরে আছি। আয়লা বুলবুল সিডর গেছে, এর ভিতরে এত পানির ভিতরেও আমরা এত কষ্ট পাই না। ঘরে বসার মতো জায়গা নাই, দাঁড়াবার মতো জায়গা নাই। পানি উঠে গেছে, এখন তো আমরা ঘরে বসা, একদম খানা দানা নাই। রাজধানীতে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত শিশুর সংখ্যা। এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুমু, ফারিহা, প্রতিদিন সারা দেশে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘন্টায় রেকর্ড ১৯৪ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং চলতি মৌসুমে এ নিয়ে এই সংখ্যা ১৫৭৫-এ দাঁড়ালো। চিকিৎসকরা বলছেন যে এবারের যে ডেঙ্গুর প্রকোপটি রয়েছে সেটি বিগত বছরের তুলনায় অনেকটাই জটিল প্রকৃতির। অর্থাৎ যারাই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন তারা বারবার জ্ঞান হারাচ্ছেন, পাশাপাশি তাদের শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তপাত হচ্ছে এবং প্ল্যাটিলেটের যে পরিমাণ সেটি এক ধাক্কায় ১ লাখ থেকে ২০,০০০-এ নেমে আসছে। এবং যেখানে আসছেন, যেসব রোগীরা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের অধিকাংশরই কিন্তু আইসিইউ সেবার প্রয়োজন হচ্ছে। এই মুহূর্তে আমি ঢাকা শিশু হাসপাতালে রয়েছি, যেখানে আজকের দিন পর্যন্ত ২৪ জন শিশু তারা ভর্তি রয়েছেন, যার মধ্যে ৩ জন শিশু আইসিইউতে রয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন যে তারা আহ্বান করছেন অভিভাবকদের এবং জনগণকে যে যারাই প্রাথমিক অবস্থায় জ্বরে আক্রান্ত হবেন তারা যেন শুরুতেই ডেঙ্গু যে পরীক্ষা রয়েছে যে কিট দিয়ে সেটি যেন তারা করে ফেলেন। কারণ করোনা সংক্রমণের মধ্যে এই যে ডেঙ্গু অনেকটাই আশঙ্কাজনক হারে বাড়ছে এবং প্রতিদিনই কিন্তু রেকর্ড ছড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবং এই পরিস্থিতিতে কিন্তু চিকিৎসকরা উদ্বিগ্ন। তারা বলছেন এবারের যে ডেঙ্গুর প্রকৃতি সেটি কিন্তু বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই জটিল আকার রয়েছে এবং পাশাপাশি রোগী যারা রয়েছেন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তারা শ্বাসকষ্টে ভুগছেন, তাদেরকে আইসিইউ সেবা দেওয়ার প্রয়োজন পড়ছেন। এবং তারা বলছেন মহামারীতে এমনি আইসিইউর যে শয্যা সংকট তা ডেঙ্গুর এই প্রাদুর্ভাবের কারণে তা আরও প্রকট হচ্ছে। এবং বিশেষ করে যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন চলতি মৌসুমে এমন প্রায় ৬০% রোগী যারা শিশু, যাদের বয়স ৬ মাস থেকে ১৫ বছরের মধ্যে। অন্যদিকে যদি ডেঙ্গু প্রতিরোধে কিন্তু ইতিমধ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চিরুনি অভিযান চালানো হচ্ছে প্রচারণা, যেখানে নগরবাসী সহ দেশবাসীকে সচেতন করার কার্যক্রম চলছে। ফারিহা, ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার মার্জিয়া মুমু। সময় সংবাদে আরও থাকছে, নানা নিয়মের বেড়াজালে বন্দী অস্ট্রেলিয়া বাংলাদেশ টি-20 সিরিজ, থাকবে কঠোর নিরাপত্তা, সীমিত বোর্ড পরিচালকদের চলাচল। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাব। রাজধানীর গুলশানে গতরাতে তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণে বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী ও ওয়াকিটকি সহ নানা অবৈধ জিনিস জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৩.৫ ঘন্টার অভিযান শেষে বাসা থেকে বের করে আনা হয় হেলেনা জাহাঙ্গীরকে। এ সময় বেশ প্রফুল্ল দেখা যায় তাকে। মাস্ক খুলে হাসি মুখে হাত নেড়ে অভিবাদন জানান উপস্থিত সবাইকে। সেখান থেকে তাকে নেওয়া হয় র্যাব হেডকোয়ার্টারে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুলশান ২-এর ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাড়ি, যার মালিক হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর, সেখানে আমরা অভিযান পরিচালনা করি। তার বিরুদ্ধে মাদকসহ কয়েকটি অপরাধের প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়ে র্যাব বলছে বিস্তারিত জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিদেশি মদ, ওয়াকিটকি সেট, ফরেন কারেন্সি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি। সো এই যে জব্দকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে
আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্যে হেলেনা আক্তারকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা গ্রহণপূর্বক আপনাদেরকে অতি শীঘ্র আমরা বিস্তারিত ইনফর্ম করব। এরপর মিরপুরে হেলেনা জাহাঙ্গীর পরিচালিত অনলাইন টেলিভিশন জয়যাত্রার কার্যালয়ে অভিযান চালায় র্যাব। বৈধ কাগজপত্র না থাকায় রাতেই জয়যাত্রা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয় র্যাব। এই টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র নেই। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের জায়গা দখল করে রাখা 12টি উড়োজাহাজ নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। নিলামের কর্মপদ্ধতি ও সুপারিশমালা তৈরির জন্য গঠন করা হয়েছে কমিটি। তবে এসব বিমানের মালিকেরা বলছেন ব্যাংকের দেনা শোধ ও তাদের সঙ্গে আলোচনা ছাড়া নিলামের এখতিয়ার নেই সিভিল এভিয়েশনের। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন তারা। হাজেরা শিউলির রিপোর্ট। সিভিল এভিয়েশনের বিপুল অর্থ বকেয়া রেখেই বছরের পর বছর ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে আছে এই 12টি উড়োজাহাজ। এর 8টি ইউনাইটেড এয়ারওয়েজের, 2টি রিজেন্টের আর 1টি করে জিএমজি ও এশিয়ান এয়ারলাইন্সের, যেগুলোর কোনোটি এখন আর অপারেশনে নেই। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, উড়োজাহাজগুলো না সরানোয় কার্গো ফ্লাইট অপারেশনের সমস্যার পাশাপাশি রাজস্ব ক্ষতি হচ্ছে। বারবার চিঠি দিলেও এয়ারলাইন্সগুলো সাড়া না দেয় বিমানগুলোর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এখন বাজেয়াপ্তের পরই নিলামে বিক্রির আয়োজন করা হবে। আইনত আসলে কোনো বাধা নাই এই বিমানগুলোকে বাজেয়াপ্ত ঘোষণা করার। নিলাম করার জন্য আমরা কোন কোন আইনি প্রক্রিয়ায় যাব বা কি আমাদের কর্মপদ্ধতি হবে, এগুলো নিরূপণ করার জন্য স্যার একটা কমিটি করে দিয়েছেন, সুপারিশমালা তৈরি করেছি। অ্যাপ্রুভ করলে আমরা সেই কর্মপদ্ধতিগুলো বাস্তবায়ন শুরু করে দেব। সর্বোচ্চ 8টি উড়োজাহাজের মালিক ইউনাইটেড এয়ারের নতুন পরিচালনা পর্ষদের দাবি, দায়িত্ব নেওয়ার পর সিভিল এভিয়েশনের কোনো চিঠি পাননি তারা। বিমানগুলোর আর্থিক মূল্য অনেক, এর সঙ্গে 1,60,000 শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত। এখানে এয়ারক্রাফট 8টা আছে, এগুলো প্রত্যেকটা অত্যন্ত মূল্যবান ইকুইপমেন্ট এবং এগুলোর প্রত্যেকটারই কিন্তু 50% লাইফ রয়েছে আর কি। হুট করে যদি কেউ বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে থাকে, 1,60,000 প্রান্তিক ইনভেস্টরদের স্বার্থ জড়িত, কাজে তাদের স্বার্থটা দেখাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। করোনাকালে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ার দেনা শোধের গ্যারান্টি দিয়ে বিমান বিক্রির অনুমতি চায়। আলোচনা ও মূল্য নির্ধারণ না করে বিমানগুলো নিলামে বিক্রির উদ্যোগ নিলে তার আইনের আশ্রয় নেবে। সিভিল এভিয়েশন আপনার নিলাম করতে পারে না, কারণ ব্যাংকের দায় দেনা আছে। সিভিল এভিয়েশন আসলেই কত টাকা পায় ছাড়া এটা দেখতে হবে। প্রাইস ঠিক না করে যদি এটাতে যায়, তখন বাধ্যগতভাবে এয়ারলাইন্সকে কোর্টের সাহায্য নিতে হবে। রিজেন্ট সহ বন্ধ হয়ে যায় এয়ারলাইন্সগুলোর কাছে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা প্রায় 800 কোটি টাকা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিপক্ষে নগরীর 2 অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থা দুটি বলছে, মাস্টার প্ল্যানে ঘোষিত সিআরবি এলাকার মতো সংরক্ষিত এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 1995 সালে জাতিসংঘের সহযোগিতায় একটি মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা 1999 সালের 9 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে কার্যকর করে সরকার। মাস্টার প্ল্যানে নগরীর বাণিজ্যিক, আবাসিক ও সংরক্ষিত এলাকা সুনির্দিষ্ট করা হয়, যেখানে সিআরবি এলাকাকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ঘোষণা করা হয়েছে ওপেন স্পেস হিসেবে, যা সুপরিকল্পিতভাবে সংরক্ষণের কথা বলা হয় এই মহাপরিকল্পনায়। এই ধরনের এলাকায় নতুন কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু এটা অলরেডি মাস্টার প্ল্যানে সংরক্ষিত রাখতে বলা হয়েছে, এখানে কোনো ধরনের কমার্শিয়াল স্থাপনা করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় না জনগণের ক্ষতি হবে বা পরিবেশের ক্ষতি হবে, এরকম কোনো কাজ সরকার করবে না। এমন এলাকায় বাণিজ্যিক স্থাপনা সেখানকার প্রাকৃতিক নৈসর্গ ও সৌন্দর্যকে ধ্বংস করবে বলে আশঙ্কা নগরীর অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও। যদি কোনোখানে রেলওয়ে যদি জায়গা না দেয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামান্য জায়গা আছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেবো। প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে কোনো স্থাপনার পক্ষপাতে আমি নই। বিপক্ষে অবস্থান জনবিশেষজ্ঞদেরও। ওখানে হাসপাতাল হলে প্রাকৃতিক যে পরিবেশটা সিআরবিতে আছে, এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
2020 সালে রেলওয়ের জায়গায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম সিআরপি এলাকায় 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নানা শর্ত আর নিয়মের বেড়াজালে বন্দি অস্ট্রেলিয়া বাংলাদেশ টি-20 সিরিজ। এবার আর শুধু বায়ো বাবলের কড়াকড়ি নয়, সীমিত হয়েছে গণমাধ্যম কর্মী কিংবা বোর্ড পরিচালকদের চলাচলও। মাঠে থাকছে না কোনো ব্রডকাস্টারের ক্যামেরা, নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে গোটা স্টেডিয়ামকেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত মেনে কিভাবে আয়োজিত হবে সিরিজটি, তাই থাকছে এবারের প্রতিবেদনে। 4 বছর পর বাঘে টেরায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে করোনাকালে পাল্টে গেছে আগের সব হিসেব নিকেশ। বরাবরই নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া নাক উঁচু অজিরা এবার কোভিড প্রোটোকল নিয়ে আরও কঠোর। এই ইস্যুতে তাদের চাহিদা মোতাবেক জিরো টলারেন্স বিসিবিরও। অস্ট্রেলিয়ার শর্ত মেনে ক্রিকেটার, অফিসিয়াল, গ্রাউন্ডসম্যান, ব্রডকাস্টার, আম্পায়ার সহ সংশ্লিষ্ট সবাই আছেন রুম কোয়ারেন্টাইনে। 10 দিনের এই শর্ত পূরণ করতে না পারায় খেলা হচ্ছে না মুশফিক লিটনদের। একই কারণে নেই বিসিবির প্রধান পিচ কিউরেটর গামিনী ডি সিলভাও। বোর্ড পরিচালকদের জন্য হোম অফ ক্রিকেটের সদর দরজা বন্ধ হয়ে গেছে আরও আগে। কার্যালয়ে গাড়ি প্রবেশেও আছে বাধ্যবাধকতা। 2 নম্বর গেট নয়, বরং 4 নম্বর দিয়ে ঢুকতে হবে সবাইকে। অতিরিক্ত সতর্কতা হিসেবে বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউই ব্যবহার করতে পারবেন না লিফট। এমনকি ভিআইপি স্ট্যান্ডেও খেলা দেখার সুযোগ মিলবে হাতে গোনা কয়েকজনের। কোভিডকালে এমনিতেই মিরপুরে গণমাধ্যম কর্মীদের চলাচল হয়েছে নিয়ন্ত্রিত। এই সিরিজে সতর্কতা থাকছে আরও এক ধাপ বেশি। সীমিত সংখ্যক মিডিয়া হাউস পাচ্ছে অ্যাক্রেডিটেশন। ম্যাচের আগে অনুশীলনের ফুটেজ সংগ্রহ হবে নির্দিষ্ট দূরত্বে। এমনকি ম্যাচ চলাকালীন সীমিত হবে চলাফেরা। অবশ্য এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশের বেলায় শর্তগুলো চাপিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উল্টো করোনাকালে হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজেই একই কোভিড প্রোটোকল মেনেছে তারা। তাই তো বিসিবি সফলভাবে সিরিজ আয়োজন করতে পারলে আদতে তাতে লাভ হবে দেশের ক্রিকেটেরই। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় একদিনে 1.5 শতাধিক মৃত্যু। কোভিড যুদ্ধের হাতিয়ার মাত্র 27,000 অক্সিজেন সিলিন্ডার। সংকটেও নেই বাড়ানোর উদ্যোগ। টিকার মজুদে সিনোফার্মের আরও 30 লাখ ডোজ। বর্ষা এলেই তলিয়ে যায় কক্সবাজারের নিম্নাঞ্চল। বালুক্ষয়ে ধ্বংস হয় কুয়াকাটা সৈকত। স্থায়ী সমাধানের দাবি। বাগেরহাটে টানা বৃষ্টিতে প্লাবিত উপকূলীয় এলাকা। এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর আটক। জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলো র্যাব হেডকোয়ার্টারে। গুলশানের বাসায় অভিযানে মাদক ও ক্যাসিনো সামগ্রী জব্দ। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।